খুব ভালো। আচ্ছা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো নতুন পাঠে। সেটা হচ্ছে পাঠটাই প্রথমে বলে দিই, সেটা হচ্ছে বাক্য রচনা। তাহলে প্রথমেই বলি বাক্য কি। তার আগে দেখো, আমরা এতদিন পর্যন্ত কিন্তু বিভিন্ন শব্দ পড়ে এসেছি, তাই তো? আকার যোগে, হস্যকার দীর্ঘকার যোগে দিয়ে শব্দ, তারপরে পড়েছি জফলা যোগে শব্দ, বফলা এই ফলা যোগে শব্দ করেছি, রেফ যোগে শব্দ করেছি, যুক্তাক্ষরও করেছি, মিশ্র সংযোগ করেছি, তাই না? 2 অক্ষরের শব্দ, 3 অক্ষরের শব্দ। তাহলে আমরা এতদিন বিভিন্ন শব্দ শিখেছি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা শব্দের সঙ্গে তার পাশাপাশি আরো কতগুলো শব্দ তৈরি করে, শব্দ বসিয়ে আমরা এক একটা কথা লিখতে শিখবো। সেটাকেই বলা হচ্ছে বাক্য। দেখো, বাক্য কিন্তু আমরা সব সময়তেই বলি। এই যে আমি এতগুলো কথা বলছি, এটাও কিন্তু যখনই আমি এটা খাতাতে লিখবো তখনই সেগুলো হয়ে যাবে কিন্তু একটা বাক্য, তাই তো? আমরা যে কথা বলছি, তোমাদের সঙ্গে এত কথা হচ্ছে, এগুলি কিন্তু বাক্য, যখনই সেটা আমরা খাতাতে লিখছি। তাহলে দেখো, আমি একটা শব্দ লিখলাম, ধরো বললাম আমি, এটা একটা আমি শব্দ লিখেছি। আমি, এটাতে কি বোঝা যাচ্ছে? এটাতে আমাকে বোঝা যাচ্ছে। শব্দগুলো কি হয়? শব্দগুলোর প্রত্যেকটারই এক একটা অর্থ থাকে। সেটাও আমরা আগে শিখে এসেছি যে শব্দ যখনই আমরা তৈরি করব, সেই শব্দগুলোর এক একটা অর্থ থাকবে, তার এক একটা মানে থাকবে। তাহলে আমি এখানে প্রথমেই বললাম আমি বলতে কি বোঝাচ্ছি? আমি বলতে আমাকে বোঝাচ্ছি। সে আমাকে আমি কি করি? আমরা বললাম আমি খেলা। এখানে আরেকটা শব্দ লিখেছি আমি খেলা, ক্ষয়কারে খে লয়াকারে লা, খেলা। খেলা বলতে কি বোঝায়? খেলা বলতে তোমরা খুব ভালোভাবে জানো যে খেলা কি। খেলা। আরেকটা এখানে শব্দ লিখেছি আমি করি। এখানে আরেকটা আমি শব্দ লিখেছি, সেটা হচ্ছে করি, ক রয় হস্যই রি, করি। করি অর্থে আমি কোনো একটা কিছু কাজ করছি, সেটা বোঝাচ্ছে, তাই তো? তাহলে দেখো, আমি এখানে কটা শব্দ লিখেছি? আমি এখানে 3টে শব্দ লিখেছি। প্রথম শব্দ লিখেছি আমি, তারপরে লিখেছি খেলা, তারপরে লিখেছি করি। তাহলে এই 3টে শব্দ আমি যখন এই পাশাপাশি বসিয়ে আমি একটা কথা বলছি, আমি খেলা করি। আমি খেলা করি যখন বলছি, তখন সেখানে কি বোঝা যাচ্ছে? যে আমি এখন খেলা করছি, সেটা বুঝতে পারছি। আর সেরকম ভাবে যদি বলি যে আমি গান করি বা আমি গান করছি, সেরকম ভাবে এরকম যে এই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে আমি একটা কিন্তু কাজের কথা উল্লেখ করছি, যে আমি এখন কি করছি সেটা তোমরা বুঝতে পারছো। আমি বর্তমানে এখন কি করছি না, আমি লিখছি। আমি তো এখন বোর্ডে লিখছি। আমি কি করছি? আমি লিখছি। তাহলে দেখো, এখানে কি আছে? আমি, এটা একটা শব্দ, আর লিখছি এটাও কিন্তু একটা শব্দ। এই দুটো শব্দকে পাশাপাশি বসিয়ে আমি কি বললাম? আমি লিখছি। সেটাতে তোমরা বুঝতে পারলে যে আমি এখন কাজটা কি করছি না, আমি এখানে লেখা কাজটা করছি। তাহলে এই পাশাপাশি কতগুলো শব্দ বসিয়ে একটা অর্থপূর্ণ হবে শব্দটা। অবশ্যই শব্দগুলোরও যেমন এক একটা মানে থাকবে, সেরকম এই যে আমি পাশাপাশি বসিয়ে একটা আমি কথা বলছি, সেই কথাটারও একটা মানে থাকবে। সেটা থেকে তোমরা বুঝতে পারবে যে আমি এখন কি করছি বা ম্যাডাম কি বলতে চাইছে। আমি এখন যদি সাধারণভাবে যদি কাউকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তোমার নাম কি, আমি এখানেও কিন্তু 3টে শব্দ ব্যবহার করেছি পাশাপাশি বসিয়ে। তার উত্তর কি দেবে? তোমার কি নাম, সেইটা আমাকে বলবে। তাহলে এই যে আমি জিজ্ঞাসা করছি যে
তোমার নাম কি সেটা কিন্তু তুমি বুঝতে পারলে যে ম্যাডাম আমার নাম জিজ্ঞাসা করছে, তুমি তার উত্তরটা অবশ্যই দেবে। তাহলে দেখো এরকম ভাবে কিন্তু আমরা পাশাপাশি শব্দগুলো বসিয়ে একটা যে অর্থপূর্ণ কথা বলি সেটাকেই বলা হচ্ছে বাক্য। বাক্য আমরা যখনই লিখবো তখন এই পাশাপাশি যে শব্দগুলো বসাবো এবং বাক্যটা আমার যখনই বলা শেষ হয়ে যাবে অবশ্যই তার পাশে আমি পূর্ণচ্ছেদ দেব। পূর্ণচ্ছেদটা দেওয়ার অর্থ হচ্ছে, পূর্ণচ্ছেদটা দেওয়ার মানে হচ্ছে আমার কথাটা এখানেই শেষ, আমি এরপরে আর কোনো কথা বলছি না বা আর কিছু আমি এখানে লিখছি না। যেমন ধরো যদি আমি বলি, আমি এখানে যদি শুধু আমি বলে ছেড়ে দিই, এই যে আমি এতক্ষণ বললাম আমি খেলা করি, আমি লিখছি, এখানে আবার যদি আমি শুধুমাত্র আমি বলে ছেড়ে দিলাম আর কিছু বললাম না, তাহলে তোমাদের কি মনে হবে যে আমি তারপরে কি কি করছি, ম্যাডাম কি বলতে চাইছে, তাই তো? এখানে তাহলে এই কথাটা আমার সম্পূর্ণ হলো না। আর কিন্তু এখানে যদি আমি বলি যে আমি কথা বলছি, আমি কথা বলছি, তাহলে তোমরা সেখানে অতি অবশ্যই বুঝতে পারলে যে এখানে আমি কি বলছি না, আমি কথা বলছি, এই কথাটাই আমি এখানে লিখেছি এবং এই কথাটা যখনই আমার শেষ হয়ে গেল আমি এখানে পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। তাহলে এরকম ভাবে আমরা এক একটা বাক্য তৈরি করতে পারি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা বাক্য, বাক্য তৈরি করতে পারি। পাশাপাশি শব্দগুলো বসাবো এমন ভাবে যাতে অতি অবশ্যই আমি কি বলতে চাইছি তোমাকে সেটা যেন তোমার কাছে বুঝতে পারার মতন হয়। যেমন হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার মা, আরে তোর খিদে পেয়েছে, খাবি কিছু? তুমি যদি সেখানে চুপ করে থাকো তাহলে মা কি ভাবে, মা কি বুঝতে পারবে যে তোমার সত্যিকারের খিদে পেয়েছে বা তুমি খেতে চাইছো? তুমি কি কিছু তোমার মা বুঝতে পারবে? পারবে না। বা যদি ধরো বললে, তুমি হয়তো ডাকছো তোমার মাকে, মা করে ডেকে তুমি চুপ করে গেলে, তো মা বলবে কি রে কি বলছিস বল, বা কি বলছো, কি চাই, কিছু হয়েছে? অনেকগুলো প্রশ্ন সেখানে মায়ের কাছ থেকে উঠে আসবে। কিন্তু সেখানে যদি বলি যে মা আমাকে এক গ্লাস জল দাও তো, তাহলে কিন্তু মা তোমাকে জলটাই এনে দেবে, সেখানে আর কিন্তু কোনো প্রশ্ন বা তোমাকে করবে না, বা কি হয়েছে, কেন ডাকছো, কিছু হয়েছে, এতগুলো প্রশ্ন কিন্তু আর সেখানে উঠবে না। তাহলে এই যে আমি একটা কথা বলছি বা তার উত্তরে তোমরা একটা উত্তর দিচ্ছ, সেটা কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে হতে হবে এবং তার যেন এক একটা মানে থাকে। যেমন দেখো যদি বলি, এখন দেখো যেমন বৃষ্টি হচ্ছে, তো এখন সেই বৃষ্টিটা কি কোন মেঘ থেকে হয়? একদম নীল আকাশ হয়ে থাকলে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় তখন বৃষ্টি হয় কি? হয় না। সেখানে তাহলে কোন মেঘে বৃষ্টি হয়? কালো মেঘে বৃষ্টি হয়। সেটাই আমি যদি এখানে লিখি যে কালো মেঘে বৃষ্টি, কালো মেঘে বৃষ্টি হয়, মানে হচ্ছে যখন আকাশে কালো মেঘ হয়ে থাকবে তখনই কিন্তু আমাদের বৃষ্টির সম্ভাবনাটা থাকে এবং সেই মেঘ থেকেই বৃষ্টি হয়। তাহলে এখানে আমি একটা কথা লিখেছি যে কালো মেঘে বৃষ্টি হয়, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি এটা কি বলতে চাইছি, কোন মেঘের কথা বলছি বা কখন বৃষ্টি হওয়ার কথা বলছি, তাই না? তোমরা এটা বুঝতে পারছো। কিন্তু যদি আমি বলি যে বৃষ্টি কালো হয়, মেঘ, এটা বলে আমি পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে বৃষ্টি কালো হয় মেঘে।
আমি ওপরে যে চারটে শব্দ ব্যবহার করেছি, কালো একটা শব্দ, মেঘে একটা শব্দ, বৃষ্টি একটা শব্দ, হয় একটা শব্দ, এখানে যে চারটে শব্দ আমি ব্যবহার করেছি সেই চারটে শব্দই কিন্তু আমি এখানে লিখেছি। কিন্তু কি করে লিখেছি আমি, দেখো উল্টো পাল্টা করে লিখেছি। উল্টো পাল্টা কেন বলছি না, আমি যে এই কথাটা আমি যখন পড়ছি তখন কি বলছি, বৃষ্টি কালো হয় মেঘে। যদি বলি বৃষ্টি কালো হয় মেঘে, তাহলে তোমরা কি বুঝবে? আমি প্রথমকার বাক্যটা যদি না বলি, আমি যদি বলি যে বৃষ্টি কালো হয় মেঘে, তোমরা কি ভাববে যে বৃষ্টি আবার কালো হয় নাকি? হ্যাঁ, মেঘ থেকে বৃষ্টি হয় সেটা আমরা তো জানি, কিন্তু বৃষ্টি আবার কালো হয় নাকি? এখানে কি বলছে? বা কালো বৃষ্টি হয় মেঘে, এরকম করে যদি বলি কালো বৃষ্টি মেঘে হয়, এরকম ভাবে যদি বলি তাহলে কিন্তু কোনোটাই হবে না। যদি বলি ধরো বৃষ্টি কালো হয় মেঘে, এটা একরকম লিখলাম, বা লিখলাম কালো হয় বৃষ্টি মেঘে, এটা একটা লিখলাম। এই একই চারটে শব্দ ব্যবহার করে আমি লিখলাম কালো হয় বৃষ্টি মেঘে। বা লিখলাম মেঘে কালো বৃষ্টি হয়, এরকম ভাবেও যদি বলি তাহলে দেখো এর পর যে আমি এই যে তিনটে বাক্য লিখেছি বা তিনটে লিখেছি, এই চারটে শব্দকেই ব্যবহার করে যে আমি এরকম ভাবে লিখেছি, এগুলোর ক্ষেত্রে কোনোটাই কি সত্যি করে ঠিকঠাক বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চেয়েছি? প্রথমটাতে বলেছি বৃষ্টি কালো হয় মেঘে, ঠিক বোঝা যাচ্ছে কি আমি কি বলছি? বৃষ্টি কি কখনো কালো হয়? হয় না। আবার বলেছি কালো হয় বৃষ্টি মেঘে, মানে কালো হয় বৃষ্টি মেঘে আবার কি ধরনের কথা বলি না? উল্টাপাল্টা কোনো কথা বললে পরে যে কথাটা আমরা বুঝতে পারি না মানে, তখন কি উল্টাপাল্টা কথা বলছো। আর বললাম মেঘে কালো বৃষ্টি হয়, এই কথাটা আবার দেখো মেঘ থেকে বৃষ্টি হয় আমরা জানি, কিন্তু মেঘে থেকে কি কালো বৃষ্টি হয় না। তাহলে এই তিনটের ক্ষেত্রে কোনোটাতেই কিন্তু সঠিকভাবে বাক্যটার অর্থ প্রকাশ পাচ্ছে না। যেটা আমি প্রথমেই বলেছি কালো মেঘে বৃষ্টি হয়, তার কিন্তু একটা মানে আছে। হ্যাঁ, মেঘ যখন কালো করে আসে সেই মেঘ থেকে বৃষ্টি হয়, সেটা আমি প্রথমেই বলেছি যে কালো মেঘে বৃষ্টি হয়। কিন্তু আমি তারপরে যেগুলো বলেছি বৃষ্টি কালো হয় মেঘে, বা কালো হয় বৃষ্টি মেঘে, বা মেঘে কালো বৃষ্টি হয়, এইগুলোর কিন্তু কোনোটার ক্ষেত্রেই আমার অর্থ ঠিকঠাক ভাবে প্রকাশ পাচ্ছে না। ঠিকঠাক ভাবে কিন্তু আমি বোঝাতে পারছি না যে আমি কি বলতে চাইছি। তাহলে যখন আমি এই অর্থগুলো ঠিকঠাক ভাবে প্রকাশ করতে পারবো না, সেগুলো কখনোই বাক্য হবে না। এই যে একটু আগে বললাম যে তুমি ধরো বললে মা বলে চুপ করে গেলে, তুমি কোনো কথা বললে না, তখন মায়ের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। বা তোমাকেও যদি ধরো তোমার কোনো বন্ধু ডাকলো, ডেকে চুপ করে গেল, তাহলেও তুমিও এসে জিজ্ঞাসা করবে কি রে ডাকলি কেন, বল কি হয়েছে, তুমিও এসে জিজ্ঞাসা করবে। তাহলে আমি একটা যে কথাটা বলবো সেই কথাটাতে যেন পরিষ্কার ভাবে তার অর্থটা বোঝা যায়, সেখানে যেন কোনো রকম প্রশ্ন যেমন থাকবে না, সেরকমই কোনো রকম ভাবে কোনো মানে থাকবে না, সেটাও যেন না হয়। ঠিক আছে? আর এইগুলোর ক্ষেত্রেও আমি পূর্ণচ্ছেদ দিয়েছি, কিন্তু এইগুলোর কোনো বাক্যই নয়। ঠিক আছে? যেগুলোর ক্ষেত্রে আমার কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, অর্থ আমি বোঝাতে পারছি না, সেগুলোর ক্ষেত্রে কখনোই সেগুলো কোনো বাক্য হবে না। তাহলে এরকম ভাবে আমরা অতি অবশ্যই যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলোর নির্দিষ্ট মানে থাকবে, তার অর্থ থাকবে। এরকম কোনো শব্দ আমরা ব্যবহার করব না যার কোনো মানে হয় না, বা সেই শব্দগুলো আমরা পরপর সেরকম ভাবে বসাবো না যেগুলোর কোনো বাক্যটার দিয়ে আমি কোনো অর্থ বোঝাতে পারবো না, সেরকম ভাবেও কোনো বাক্য আমার হবে না। তাহলে বাক্য হবে কি না, কতগুলো শব্দ
পাশাপাশি বসে একটা শব্দের সঙ্গে আরো কতগুলো শব্দ, দেখো আমরা এখানে 4টে শব্দ ব্যবহার করেছি, বা এর থেকে আমরা আরো বড় বড় যে বাক্যগুলো আমরা পড়েছি বইয়ে সেগুলোর আরো অনেকগুলো শব্দ তৈরি আছে। সেই শব্দগুলো পরপর বসে যে একটা অর্থপূর্ণ কথা প্রকাশ করবে, একটা তার মানে বোঝাবে, পুরো বাক্যটা বলার পরে তার অতি অবশ্যই একটা মানে বোঝাবে, তবেই কিন্তু সেটা বাক্য হবে। এবার আসি তোমাদের বাক্য রচনার ক্ষেত্রে। বাক্য রচনা কি? রচনা মানে হচ্ছে সৃষ্টি করা, সেই তৈরি করা। হ্যাঁ, তাহলে আমরা বাক্য তৈরি করব কি দিয়ে? না, একটা কোনো নির্দিষ্ট শব্দ ব্যবহার করে আমরা একটা বাক্য তৈরি করব। সেটা কি? ধরো আমি একটা নির্দিষ্ট শব্দ বলে দিলাম, সেটা হচ্ছে ফুল। আমি একটা নির্দিষ্ট শব্দ বলে দিলাম, সেটা হচ্ছে ফুল। তাহলে আমাকে এখানে একটা বাক্য তৈরি করতে হবে যে বাক্যটার মধ্যে ফুল এই শব্দটা থাকবে। তাহলে এরকম একটা বাক্য তোমরা বলো যে বাক্যটার মধ্যে ফুল শব্দটা থাকবে। আমি ফুল ভালোবাসি। যদি বলি যে আমি ফুল ভালোবাসি, আমি ফুল ভালোবাসি, তাই তো? তাহলে দেখো আমি এখানে একটা নির্দিষ্ট শব্দ দিয়ে দিয়েছি, কি না, ফুল। একটা আমি নির্দিষ্ট শব্দ দিয়ে দিয়েছি। এই শব্দটা ব্যবহার করে আমাকে একটা বাক্য তৈরি করতে হবে, সেটাই হচ্ছে বাক্য রচনা করা। তাহলে আমি ফুল শব্দটা এখানেও ব্যবহার করেছি, একই রকম ভাবে আমি এখানে ফুল শব্দটা ব্যবহার করেছি, তাই তো? আমি এখানে কি বলেছি? ফুলটা যেন আমার বাক্যের মধ্যে থাকে। আমি এখানে বলেছি আমি ফুল ভালোবাসি। তাহলে আমাকে এখানে এই যে নির্দিষ্ট যে শব্দটা আমাকে বাক্য রচনা করার ক্ষেত্রে বলা হয়েছে, সেই শব্দটা কিন্তু আমি এই বাক্যের মধ্যে ব্যবহার করেছি, বা এই ফুল এই শব্দটাকে ব্যবহার করেই আমি এই একটা বাক্য তৈরি করেছি। দেখো এই বাক্যটার অতি অবশ্যই একটা মানে আছে। আমি ফুল ভালোবাসি, এই কথাটা আমি যখন বলছি তোমরা কি ভাববে? যে আমি ফুল পছন্দ করি, সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমার ফুল খুব ভালো লাগে, সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে বাক্য রচনার ক্ষেত্রে কি হবে না, একটা নির্দিষ্ট শব্দ দিয়ে দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট শব্দটাকে ব্যবহার করে আমরা একটা পূর্ণ বাক্য তৈরি করব, সেটাই হচ্ছে বাক্য রচনা। বা দেখো যদি বলি পাখি, পাখি পাখি এটা আরেকটা আমি নির্দিষ্ট শব্দ দিয়ে দিলাম যে পাখি। এই পাখি শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে আমি একটা বাক্য, এমন একটা বাক্য লিখবো যেখানে পাখি শব্দটা থাকবে, তাই তো? ধরো বললাম যে ময়ূর আমাদের জাতীয় পাখি, বলতেই পারি। বা আমাদের জাতীয় পাখি ময়ূর, আমাদের জাতীয় পাখি ময়ূর, এটাও আমি বলতে পারি। বা বলতে পারি কি, পাখি পাখি কোথায় ওড়ে? পাখি আকাশে ওড়ে। এটাও বলতে পারি যে পাখি আকাশে ওড়ে। তাহলে দেখো এখানে আমি পাখি এই শব্দটা ব্যবহার করেছি, আমি এই প্রথমকার যে বাক্যটা লিখেছি সেখানেও আমি কিন্তু পাখি শব্দটা ব্যবহার করেছি। আবার পরে আরেকটা যে বাক্য লিখেছি সেখানেও আমি পাখি শব্দটা ব্যবহার করেছি।
তাহলে যে নির্দিষ্ট শব্দ পাখি আমাকে দিয়ে দেওয়া হয়েছে সেই পাখি শব্দটা ব্যবহার করে কিন্তু আমি এই বাক্যগুলো তৈরি করেছি এবং এই বাক্যগুলোরও মানে আছে। আমাদের জাতীয় পাখি কি? আমাদের জাতীয় পাখি ময়ূর। বা পাখি কোথায় ওড়ে? পাখি আকাশে ওড়ে। পাখি গাছে থাকে। এরকম ভাবে পাখি ফল খায়, এরকম ভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। কিন্তু পাখি এই শব্দটা যদি ব্যবহার না করি বাক্যে তাহলে কিন্তু হবে না। কি হবে না? ধরো আমি এখানে বলেছি, ধরো আমি বললাম যে আমি আকাশ, এই একটা নির্দিষ্ট শব্দ আমি বলে দিয়েছি যে আকাশ, এই শব্দটা দিয়ে তোমাদেরকে বাক্য লিখতে হবে। কিন্তু তুমি হয়তো লিখে দিলে যে তুমি লিখলে সেখানে মেঘ থেকে বৃষ্টি হয়। তুমি হয়তো ধরো লিখলে যে সেখানে লিখে দিলে তুমি মেঘ থেকে বৃষ্টি হয়। আমি এখানে কি শব্দটা দিয়েছি? আকাশ। এই যে বাক্যটা এখানে লিখেছি, এখানে কি কোথাও আকাশ শব্দটার ব্যবহার আছে? নেই। তার বদলে আমি এখানে কি লিখেছি? মেঘ থেকে বৃষ্টি হয় লিখে দিয়েছি। তাহলে আমি যে এখানে আকাশ এই শব্দটা ব্যবহার করে আমি বাক্য রচনা করতে বলেছিলাম, বাক্য তৈরি করতে বলেছিলাম, কিন্তু এইখানে এই যে বাক্যটা লেখা হয়েছে সেই বাক্যটার ক্ষেত্রে আকাশ এই শব্দটা কোথাও নেই। তাহলে কিন্তু এটা আকাশ দিয়ে কোনো বাক্য রচনা হলো না। যদি মেঘ দিয়ে বাক্যটা বলতো তাহলে অবশ্যই হতো। যদি বৃষ্টি দিয়ে বাক্য তৈরি করতে বলতো তাহলে অবশ্যই হতো। কিন্তু আমাকে এখানে কি দিয়েছে? আকাশ দিয়ে বাক্য তৈরি করতে দিয়েছে। কিন্তু এই পুরো বাক্যটার মধ্যে আকাশের কোথাও কোনো উল্লেখ নেই। আকাশ শব্দটার কোথাও কোনো উল্লেখ নেই। তাহলে এটা কিন্তু বাক্য রচনা হলো না। বাক্য রচনা হলো না কেন? না, আমি কোনটা দিয়ে বাক্য রচনা করতে বলেছিলাম? কোন শব্দটা দিয়ে আমি বাক্য লিখতে বলেছিলাম? আকাশ। এই শব্দটা আমার এই বাক্যের মধ্যে কোথাও নেই, বা এই শব্দটার কোথাও উপস্থিত নেই। তাহলে এই বাক্যটা এর সঙ্গে হবে না। আমরা সেরকম ভাবেই বাক্যটা তৈরি করব যেখানে যে নির্দিষ্ট শব্দটা দেওয়া থাকবে সেই নির্দিষ্ট শব্দটা যেন অতি অবশ্যই সেই বাক্যের মধ্যে থাকে। যেমন আকাশে দিয়ে দিয়েছি, আমি কিন্তু ওপরের আরেকটা বাক্য লিখেছি পাখি আকাশে ওড়ে। এখানে আমার আকাশ শব্দটা কিন্তু ব্যবহার আছে। বা আকাশের রং নীল, আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, অনেক রকম ভাবেই আমরা বলতে পারি। আকাশের রং নীল, এরকম ভাবে যদি বলি তাহলে আকাশ দিয়ে আমি বাক্য তৈরি করতে বলেছি, আকাশ শব্দটা ব্যবহার করে আমি এখানে কিন্তু সেই শব্দটা ব্যবহার করেছি। এখানে আমি কি বলেছি? আকাশের রং নীল, এবং অতি অবশ্যই সেটা ঠিক আমার এই বাক্যটার অর্থও আছে, তাই তো? আর যে বাক্যটা হবে সেই বাক্যটা যেন সত্য বাক্য হয়, মানে সেটা যেন সঠিক হয়। আমি যদি বলি যে পাখি আকাশে ওড়ে, তার বদলে যদি বলি যে পাখি মাটির তলায় ওড়ে, তাহলে কি হবে? কারণ সে বাক্যটা সঠিক নয়। পাখি কি মাটির তলা দিয়ে উঠতে পারে? বা পাখি কি মাটির তলায় থাকে? থাকে না। তাহলে আমি যে বাক্যটা লিখব অতি অবশ্যই সেখানে যে শব্দগুলো ব্যবহার করছি সেই শব্দগুলোর মানে থাকবে, সেই শব্দগুলোর অর্থ থাকবে। সেই মানেযুক্ত শব্দগুলোকে আমি পরপর এমনভাবে বসাবো যাতে করে আমার যে বাক্যটা আমি ব্যবহার করছি, যে বাক্যটা আমি লিখছি, তারও যেন একটা মানে থাকে। যেমন একটু আগে আমি বললাম যে কালো মেঘে বৃষ্টি হয়, আমি এখানে পরপর সেরকম ভাবেই বসিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো যে আমি কি বলতে চাইছি।
সেটাকে যদি আমি অন্যরকম ভাবে বলি, সেক্ষেত্রে যদি আমি কি বলতে চাইছি সেটা যদি তোমাদের কাছে স্পষ্ট না হয়, বা যে শুনছে সে যদি আমি কি বলছি সেটা তার কাছে যদি পরিষ্কার না হয়, পরিষ্কারভাবে যদি তার অর্থটা না বোঝা যায়, তাহলেও কিন্তু সেটা বাক্য হবে না। আর কি বললাম না, বাক্যটার অতি অবশ্যই কিন্তু সঠিক হতে হবে। বাক্যটার অতি অবশ্যই সঠিক হতে হবে। যেমন পাখি আকাশে ওড়ে, এই বাক্যটা সঠিক। পাখি মাটির তলা দিয়ে যায়, এটা ঠিক নয়। বা আকাশের রং নীল আমি বললাম, এটা ঠিক। এখন যদি বলি যে আকাশের রং সবুজ, তাহলে কি সেটা ঠিক হবে? আকাশ দিয়ে শব্দ তৈরি করতে বলেছে, আকাশ শব্দটা ব্যবহার করে আমাকে বাক্য তৈরি করতে বলেছে, সেখানে আমি বলেছি আকাশের রং নীল। এখানে যদি বলি আমি যে আকাশের রং সবুজ, তাহলেও কিন্তু আকাশ শব্দটা ব্যবহার করে বাক্য লেখা হলেও সেই বাক্যটা ভুল হবে, সেই বাক্যটা কিন্তু হবে না, কারণ সেই বাক্যটাতে কোনো সঠিক তথ্য দিচ্ছে না, সে সঠিক কথা বলছে না। যদি বলি আমি যে আকাশের রং সবুজ, একই তো লিখেছি, আকাশের রং সবুজ, আকাশ শব্দটা ব্যবহার করে আমাকে বাক্য তৈরি করতে বলেছে, আমি এখানে আকাশ শব্দটা ব্যবহার করেছি, বাক্যটা পুরোটা লিখেছি, বাক্যটা লেখার পরে পূর্ণচ্ছেদ দিয়েছি, তাহলেও আমার এই বাক্যটা হবে না। কেন হবে না? না, আমি এই বাক্যটাতে যে কথাটা ব্যবহার করছি সেটাই হচ্ছে ভুল কথা। আকাশের রং সবুজ নয়, আকাশের রং নীল আমরা জানি। আর সবুজ কার রং হয়? সবুজ হয় গাছের পাতার রং সবুজ হয়, ঘাসের রং সবুজ হয়, কিন্তু আকাশের রং সবুজ কি আমরা কখনো দেখেছি? আমরা দেখিনি, তাই তো? তাহলে এরকম ভাবে যদি লিখি এটাও কিন্তু আমার ভুল হয়ে যাবে, এটাও কিন্তু ঠিক হবে না। তাহলে যে বাক্যটা আমরা তৈরি করব, প্রথম থেকে কি বললাম যে শব্দগুলো, এক একটা শব্দ বা কতগুলো শব্দ পাশাপাশি বসিয়ে আমরা আমাদের একটা অর্থপূর্ণ কথা প্রকাশ করি। যে শব্দগুলো আমরা ব্যবহার করব সেই শব্দগুলোর অতি অবশ্যই মানে থাকবে, সেই শব্দগুলোকেও আমরা এমন ভাবে পাশাপাশি বসাবো যাতে করে যে আমি যে কথাটা বলতে চাইছি সেটা যেন অপরের কাছে স্পষ্ট হয়, বা তারও একটা যেন অর্থ থাকে, এবং অতি অবশ্যই বাক্যটা যেন সঠিক হয়। আমি যে কথাটা বলছি সেই কথাটা যেন সত্যতা থাকে, সেটা যেন সঠিক কথা হয়। এরকম ভুল কথা বলা বা ভুলভাবে পাশাপাশি বসানোর ক্ষেত্রে যদি কথাটা প্রকাশ না পায়, কথাটা যদি ঠিকভাবে আমি বলতে না পারি, তাহলে কিন্তু বাক্য হবে না। আর বাক্য রচনার ক্ষেত্রে কি না, একটা নির্দিষ্ট শব্দ দেওয়া থাকবে, সেই শব্দটা ব্যবহার করে আমি একটা বাক্য তৈরি করব, সেটাই হচ্ছে বাক্য রচনা। তাহলে আমাদের আজকে যে পাঠ, সেই পাঠটাতে আমরা কি শিখলাম না, বাক্য আমরা কিভাবে লিখবো সেটা শিখলাম, আর বাক্য রচনা করা শিখলাম। বাক্য রচনা করা যে বললাম, এক একটা শব্দ, নির্দিষ্ট শব্দ দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট শব্দটাকে ব্যবহার করে আমি এক একটা পূর্ণ বাক্য, অর্থপূর্ণ বাক্য লিখব, সেটাই হচ্ছে বাক্য রচনা করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাক্য রচনা করা কিভাবে আমরা করব। পরবর্তী ক্ষেত্রে আরো কিছু অনুশীলনীর মাধ্যমে আমরা এটাকে আরো ভালোভাবে অভ্যাস করে নেব। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এইটাই থাকলো। আবার পরের কোনো ভিডিওতে আমরা অন্য কোনো পাঠ শিখব, বা আমরা এই বাক্য রচনাগুলোর ক্ষেত্রে আমরা আরো অনুশীলনী করব, অনুশীলনীর মধ্য দিয়ে আরো সেগুলো আমরা ভালোভাবে অভ্যাস করে নিতে পারবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। ওকে, টাটা।